এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন শুভদীপ চক্রবর্তীর লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, প্রেত জাগানোর রাত। অভিনয় রয়েছে বর্ণালী, আদিত্য, সৌরভ রায়, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। আমাদের সকল মেম্বার্সদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। বাবলুদের মদের ঠেক থেকে গভীর রাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরছে হেমন্ত সোরেন। বিগত এক সপ্তাহ যাবৎ প্রবল বৃষ্টি হচ্ছে। বাবলুর ঠেক থেকে বেরোনোর সময় বৃষ্টির বেগ বেড়েছিল ভীষণভাবে। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ গান থামিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে বৃষ্টিকে তোয়াক্কা না করেই বাড়ি ফেরার পথ ধরল সে। গ্রামের কাঁচা রাস্তায় কাদার মধ্যে দিয়ে সাইকেল চালাতে বেশ বেগ পেতে হচ্ছে হেমন্তকে। আসলে ঝড়ের গতিও বেশ বেড়ে উঠেছে। দূরে কোথাও বাজ পড়ল প্রচণ্ড জোরে। আচমকা হাওয়ার ধাক্কায় একটা আম গাছের বড় ডাল ভেঙে পড়ল রাস্তার উপর। আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে হেমন্ত ছিটকে পড়ে যায় পাশে। অন্ধকার আর প্রচণ্ড হাওয়ায় সে দেখতে পায়নি রাস্তার উল্টো দিকেই কয়েক মাস আগের সংস্কার করা পুকুরটা বর্ষার জলে ফুলে ফেপে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। তার মধ্যেই ঝুপ করে পড়ে যায় হেমন্ত। নেশাগ্রস্ত শরীরে জলের মতো কোনো রকমে হাত পা ছুঁড়ে বাঁচার জন্য চিৎকার করতে থাকে সে। একেই এই দুর্যোগের রাত, তাও আবার নেশাগ্রস্ত এক মাতালের গলার চিৎকার। রাতের আঁধারে যে কি হচ্ছে তা কেউ গুণাক্ষরেও টের পায় না। মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত কুম্ভপুর গ্রাম। সেই গ্রামের বৃদ্ধ পণ্ডিত রমাকান্ত মুখুজ্জে নদীর বাঁধানো ঘাটে স্নান সেরে এসে পুজোর প্রস্তুতি নিচ্ছে। রমাকান্তরা 7 পুরুষ ধরে গ্রামের ঠিক মাঝখানের বহু পুরনো কালী মন্দিরে নিত্য সেবা করে আসছে। আজ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরের পিছনের বাগানে সাজি হাতে পুজোর ফুল তুলতে যায় রমাকান্ত। হঠাৎ একটা তাজ্জব ব্যাপার দেখে চিৎকার করে উঠল সে। এ কি অলক্ষণে কাণ্ড! হাত থেকে সাজি পড়ে যায়। তার তখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। খানিকক্ষণ পর ধাতস্থ হয়ে রমাকান্ত ছুটে যায় মন্দিরের ভেতর। বুক চাপড়াতে চাপড়াতে দেবী মূর্তির পায়ে মাথা ঠুকতে থাকে। তুই আমায় কি দেখালি মা? এ যে ঘোর অমঙ্গল! তবে কি আমার ভক্তিতে আমার পুজোয় কোনো ত্রুটি রয়ে গেছে? তুই কি আমার উপর সন্তুষ্ট নস মা? গ্রামে এত বড় ক্ষতি তুই হতে দিস না মা। গ্রামকে তুই রক্ষা কর, মা, গ্রামকে তুই রক্ষা কর। তার সেই কান্নার আওয়াজ আশেপাশের অনেক মানুষই শুনতে পায়। মুহূর্তে চারপাশের লোকজন ভিড় জমায় মন্দিরের সামনে। সকলে জানতে চায় কি ব্যাপার। রমাকান্ত আঙুল দিয়ে ইশারা করে মন্দিরের পিছনে।
সকলে সেদিকে গিয়ে দেখে এক অদ্ভুত কাণ্ড। মন্দিরের পুজোর জন্য সেখানে রয়েছে লাল, হলুদ, কমলা ইত্যাদি রঙের বেরঙের অনেক জবা গাছ। কিন্তু কোথায় সেসব রং বেরঙের ফুলের সমাহার? কোনো এক আশ্চর্য মায়া বলে আজ প্রত্যেকটি গাছের ফুল মিশে কালো হয়ে ফুটে রয়েছে। রমাকান্তর মনে পড়ে যায় ছোটবেলায় তার দাদুর কাছে শোনা সেই সতর্কবাণী। যেদিন কুম্ভপুরে কালো জবা ফুটবে সেদিন এই গ্রামের ধ্বংসলীলার পুনরাবৃত্তি শুরু হবে। গ্রামের লোকেরা অত্যন্ত ভয় পেয়ে আছে দেখে রমাকান্ত নিজেই সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীকে সাহস দিলেও তার নিজের মনের ভেতর অশান্তি চলতেই থাকে। সেদিন রাত 10টা নাগাদ হেমন্তের স্ত্রী কমলার চিৎকার সমগ্র গ্রামকে কাঁপিয়ে দেয়। গ্রামের মানুষজন এমনিতেই তাড়াতাড়ি শুয়ে পড়ে, তার উপর আবার বর্ষাকাল। অনেকের কানেই সেই চিৎকার যায়নি, যাদের কানে গেছে নিজেদের মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে বাইরে বেরোনোর সাহস করেনি কেউ। পরদিন সূর্য উঠতে না উঠতেই দিনের আলোয় আগের রাতের চিৎকারের কারণ পরিষ্কার হলো গাঁয়ের লোকের সামনে। কমলার মৃতদেহটা উদ্ধার হয় তাদের উঠোন থেকে। সারা শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু বীভৎস একটা ব্যাপার হলো কমলার চোখ দুটো উধাও। কেউ যেন খুব নিপুণ হাতে মাথার খুলির গভীর পর্যন্ত গর্ত করে এক টানে বার করে নিয়েছে চোখ দুটো। চোখের কোটর থেকে কালচে রক্ত বেরিয়ে মাটিতে ইতিউতি জমে আছে। পাশে পড়ে রয়েছে একটা ধারালো আঁশপটি, যার ফলায় তখনও রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। উপুর হয়ে পড়ে থাকা কমলার মৃতদেহের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যায় মৃত্যুর আগে সাংঘাতিক কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল সে। যে বিষয়টা গ্রামবাসীদের মধ্যে আরও আতঙ্কের সৃষ্টি করল তা হলো তার উঠোনের পাশের প্রত্যেকটি গাছের ফুটে থাকা জবা ফুল কালো হয়ে রয়েছে, সেই সাথে একটা বিশ্রী দুর্গন্ধ। গোটা উঠোনের বাতাস যেন সেই গন্ধে মম করছে। কমলার স্বামী হেমন্তকে খোঁজার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। এমনিতেই অনেকে কাজের খোঁজে গ্রাম থেকে শহরে যায়। সকলে ভেবেছিল হেমন্ত গেছে। সেদিন গ্রামের এক সম্ভ্রান্ত বয়স্ক মুরব্বী গোছের লোক বীরেশ্বর দাস উপস্থিত হলো মন্দিরে। রমাকান্তর সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। রমাকান্ত পুজো শেষ করে বেরোলে বীরেশ্বর বলে, রমা, গ্রামে কি আবার বাপ ঠাকুরদার মুখে শোনা পুরনো প্রবাদ ফিরে এলো নাকি গো? আর যদি তাই হয় তাহলে আমাদের মুক্তির উপায় কি? রমাকান্ত খানিকক্ষণ ভাবল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না দাসবাবু, যদি তাই হয় তাহলে ওপরওয়ালা আমাদের রক্ষা করবেন, এটুকুই বলতে পারি। সন্ধ্যাবেলা মাঠ থেকে ছাগল চড়িয়ে বাড়ি ফিরছে বছর 22-এর শ্রীকান্ত। অনেক আগেই ফেরার কথা ছিল তার, কিন্তু এত বৃষ্টি আর তার সঙ্গে বাজ পড়া শুরু হলো যে ছাগলগুলো আর কিছুতেই
গাছের তলা থেকে আর বেরোতে চাইল না। অগত্যা সেও বাধ্য হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু সূর্য এখন ডুবে গেছে। গ্রামে হেমন্তের বউটার মৃত্যুটা যেন আতঙ্কের সঞ্চার করেছে। অগত্যা ছাগলের পাল ঠেলে গুতিয়ে নিয়ে দ্রুত পায়ে বাড়ি ফেরার পথ ধরল শ্রীকান্ত। কিন্তু হঠাৎ মাঝপথে তার ছাগলের পাল আবার স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। আর মাত্র একটা মোড় ঘুরলেই লোকালয়। মোড়ের ঠিক দুপাশে দুটো কৃষ্ণচূড়া গাছ অনেকটা জায়গা দখল করে দাঁড়িয়ে রয়েছে। সেই গাছগুলোর তলায় এসে ছাগলের পাল যেন আর নড়তেই চায় না। বিভিন্ন উপায়ে তাদের সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলল শ্রীকান্ত। মাঝপথে আবার তোদের কি ওয়াই উঠলো? চল চল চল। দড়ির খোঁটা দিয়ে ছাগলের পিঠে কয়েক ঘা দিয়েও কোনো লাভ হলো না। কি এক অজানা মন্ত্র বলে সবকটা ছাগল যেন জমে কাঠ হয়ে গেছে। আচমকা একটা জিনিস খেয়াল করে শ্রীকান্ত, আর তারপর সারা শরীর যেন ভয়ে ঠান্ডা হয়ে যায়। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সে খেয়াল করেছে লাল রঙের কৃষ্ণচূড়া ফুলে পিছিয়ে থাকে গাছের তলাটা, কিন্তু আজ চারিদিকে ছড়িয়ে আছে কালচে রঙের কৃষ্ণচূড়া ফুল। যেন গাছের তলায় কেউ আলকাতরা দিয়ে ছড়িয়ে দিয়ে গেছে। এমন সময় গাছের ওপর থেকে এক তীক্ষ্ণ মেয়েলি কণ্ঠের হাসির শব্দ ভেসে এলো। শ্রীকান্ত চমকে ওঠে। ধীরে ধীরে সে ওপরের দিকে তাকায়। ভয়ঙ্কর কিছু একটা দেখে চিৎকার ছেড়ে লোকালয়ের উদ্দেশ্যে যেই একটা দৌড় দিতে যায়, অমনি গাছের একটি মোটা ডাল থেকে পুরো গাছ কাঁপিয়ে দিয়ে কিছু একটা ঝাঁপিয়ে পড়ে শ্রীকান্তর ওপর। শেষবারের মতো এই সুন্দর বৃষ্টি মুখর ধরণীকে দেখে নেয় শ্রীকান্তর দুই চোখ। পরদিন সকালে শ্রীকান্তর মৃতদেহ উদ্ধার হলো গ্রামের প্রান্তে। কাঁসারপাড়ার ঠিক বাইরের মোড়ে জোড়া কৃষ্ণচূড়া গাছের তলায়। তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু তার চোখ দুটো উধাও। কমলার মতো চোখবিহীন দেহ উপুড় হয়ে পড়ে আছে মাটিতে। কাল রাতের বৃষ্টিতে রক্ত ধুয়ে গেছে, তবে হাঁ করা মুখ দেখেই বোঝা যায় মৃত্যুর আগে কোন মূর্তিমান আতঙ্কের সম্মুখীন সে হয়েছিল। তার ছাগলগুলো চারিদিকে চড়ে বেড়াচ্ছে আর বৃষ্টিতে গজিয়ে ওঠা নরম ঘাস খাচ্ছে। কয়েকটা আবার শ্রীকান্তর পাশে চুপ করে বসে আছে। ছাগল চড়ানোর ছোট্ট চিকন লাঠিটা তখনও শ্রীকান্তর হাতে ধরা, খানিকটা রক্ত লেগে আছে তাতে। পরপর একই ধরনের দুটি মৃত্যুতে রমাকান্ত নিশ্চিন্ত হয় যে এসব কাকতালীয় ঘটনা নয়। এদিকে গ্রামের লোকেদের সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বেরোনোর একরকম বন্ধ হয়ে গেছে। সূর্য ডুবলেই সবাই নিজেদের ঘরে ঢুকে দরজার খিল আটকে আলো জ্বালিয়ে দেয়। প্রতি রাতে তাদের মনে হয় বাড়ির বাইরে যেন কিছু একটা প্রচণ্ড আক্রোশে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। কখনো তারা মেয়েলি কণ্ঠের খিলখিল হাসির শব্দ শুনতে পায়,
আবার কখনো পুরুষের কণ্ঠের গর্জন। ভয়ে সকলের প্রাণ ওষ্ঠাগত। রমাকান্ত মুখুজ্জের টালি দেওয়া ছোট্ট ঘর। খাওয়া দাওয়া শেষ করে সেদিন সে ঘুমাতে যাবে, এমন সময় তার মনে হলো টালির ওপর কেউ যেন হাঁটছে, আর গুনগুন স্বরে কিছু একটা বলছে। গলার আওয়াজ পরিষ্কার শোনা গেলেও ঠিক কি ভাষা উচ্চারণ করছে সেটা বোঝা যাচ্ছে না। রমাকান্ত প্রথমটায় ভাবে হয়তো চোর এসেছে, তাই একবার চিৎকার করে বলে, এই কে রে? কে ছাদে? তার প্রশ্নের কোনো উত্তর আসে না। এদিকে দুর্বোধ্য ভাষার শব্দ উচ্চারণ বেড়ে চলে টালির চালের ওপর। কিন্তু এবার রমাকান্ত প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। বয়স হওয়ায় কানে ভালো শুনতে পায় না সে, তাই এতক্ষণ খেয়াল করেনি ব্যাপারটা। মন দিয়ে শুনে সে বুঝতে পারে সেই কণ্ঠটা না পুরুষের না নারীর, বরং পুরুষ ও নারীর এক মিশ্রিত বিকৃত কণ্ঠ। রমাকান্ত এবার ভয় পেয়ে যায়, হাত জোর করে ইষ্ট দেবতার নাম নিতে থাকে। কিন্তু সে যত মন্ত্রোচ্চারণ করছে, ঠিক তার মাথার উপরেই বসে থাকা সেই অজানা আতঙ্ক যেন তাল মিলিয়ে তীক্ষ্ণ কণ্ঠে হেসে চলেছে। শেষমেশ আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে বিছানায় এলিয়ে পড়ে রমাকান্ত। পরদিন গ্রামের লোকেরা দল বেঁধে আসে রমাকান্তর কাছে। বীরেশ্বর আলোচনা করতে বসে এই অভিশাপ থেকে মুক্তির উপায় নিয়ে। কিছু একটা মনে পড়ায় রমাকান্ত তার ঘর থেকে বার করে আনে তার দাদুর দেওয়া বহু পুরনো হাতে লেখা এক পুঁথি। সেই পুঁথি খুলে রমাকান্ত পড়তে শুরু করে। আজ থেকে কয়েকশো বছর আগে এই গ্রাম এক জমিদারের দখলে ছিল। জমিদার কালীপ্রসন্ন সাহা। সেই জমিদার ছিলেন একই সঙ্গে অত্যাচারী, নিষ্ঠুর ও চরিত্রহীন। তার স্ত্রী ছিল মোহিনী দেবী সাহা। সে ছিল অত্যন্ত রূপসী, কিন্তু তার স্বামীর আচরণে সে অসুখী ছিল। চরিত্রের দোষ মানুষকে অন্যায়ের পথে নিয়ে যাবেই। জমিদার বাড়িতে অসংখ্য পরিচারিকা থাকত। তাদের মধ্যে ছিল পারুল, একটি বছর 18 যুবতী মেয়ে। কালীপ্রসন্ন তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসে। সেটা জানার পর মোহিনী দেবী অত্যন্ত কষ্ট পেলেও জমিদারের মুখের ওপর কোনো প্রতিবাদ জানায় না। শেষমেশ কালীপ্রসন্ন বিয়ে করে পারুলকে, আর জমিদার বাড়ির ছোট বউ করে আনে। গরিবের মেয়ে হঠাৎ জমিদারের স্ত্রী হওয়াতে তার দম্ভ বেড়ে যায়। মোহিনী দেবী কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারেনি। সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না সেটা সে জানত, কিন্তু প্রতিশোধের আগুন মোহিনী দেবীকে উন্মত্ত করে তোলে। মনে মনে পারুলের প্রতি ক্ষোভ পুষতে থাকে সে। মোহিনী দেবীর দাদু ছিলেন এক উঁচু মাপের তন্ত্র সাধক। বিভিন্ন বিদেশি পুঁথিপত্তর জোগাড় করে
তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই দাদুর কাছ থেকে নানান ভাষার বই পড়ে তন্ত্র সাধনার প্রতি প্রবল আকৃষ্ট হয়ে পড়েছিল মোহিনী দেবী। নিজের স্বামী ও সতীনের প্রতি মন বিষিয়ে ওঠাই এক কুটিল পরিকল্পনা করে সে। ছোটবেলায় দাদুর মুখে শোনা এক ভয়ঙ্কর গ্রিক দেশের পুঁথি যাবন পুরাণ সে বাপের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে। সেই পুঁথিতে বিভিন্ন গোপন সাধনা পদ্ধতি লেখা থাকলেও মোহিনী দেবী সেদিকেই আকৃষ্ট হয়। এই পুঁথির শেষের দিকে লেখা ছিল এক ভয়ঙ্কর অপদেবতার পূজা পদ্ধতি। গ্রিক পুরাণ অনুযায়ী যার নাম অর্কাস, যার সংস্কৃত অর্থ শতচক্ষু দানব, প্রতিদিন রাত্রিবেলা নিঃশব্দে জমিদার বাড়ি থেকে বেরিয়ে সে পৌঁছে যেত তীরের বাঁশ বাগানের ভেতরে। সেখানে গিয়ে সে নীরবে একাকী সাধনায় বসত। পারুলকে বিয়ে করার পর কালীপ্রসন্ন তার ঘরেই রাত কাটাতে পছন্দ করত। তাই মোহিনী দেবীর এই গুপ্ত নৈশ অভিযানের সম্পর্কে সে খবর রাখত না। তাতে বেশ সুবিধাই হতো মোহিনী দেবীর। 1 মাস টানা সাধনার পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের তিথিতে উপস্থিত হয়ে অর্গাসকে ভোগ নিবেদন করতেন। আর এই অর্গাসের ভোগ সাধকের 2 চক্ষু। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা মোহিনী দেবীর নিজের অপূর্ব সুন্দর নীল রঙের চোখ যুগলের মায়া ত্যাগ করে। সঙ্গে নিয়ে আসা 2 ধারালো লোহার শিক সামনে চলতে থাকা যজ্ঞের আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই সঙ্গে বেড়ে চলে তার দুর্বোধ্য বহিরাগত ভাষায় মন্ত্রোচ্চারণ। একসময় শিক 2টোর ডগা আগুনের তাপে লালচে কমলা রঙের হয়ে ওঠে। 2 হাতে কাপড় জড়িয়ে সেগুলোকে সে তুলে ধরে। শেষ পারের মতো অর্গাসের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গনগনে শিক 2টি নিজেই 2 চোখ ফুঁড়িয়ে ঢুকিয়ে দেয় মোহিনী দেবী। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে শেষে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সে। খানিকক্ষণ পর তার জ্ঞান ফেরে। সে অনুভব করে তার চোখে আর কোনো ব্যথা নেই। ধীরে ধীরে চোখের পাতা খোলার সে চেষ্টা করে। অবাক হয়ে দেখে তার দৃষ্টি ফিরে এসেছে, ঠিক যেমন পুঁথিতে পড়েছিল, তবে চারিদিকটা একটু লালচে দেখাচ্ছে। এমন সময় তার সারা শরীরে যেন জ্বালা শুরু হয়। সে খেয়াল করে ধীরে ধীরে তার শরীরের বিভিন্ন অংশে চাকা চাকা দাগ ফুলে উঠছে, যেন অনেক কিছু তার শরীরের ভিতর আবদ্ধ হয়ে আছে, প্রবলভাবে বাইরে বেরোনোর চেষ্টা করছে। আচমকা এক বড় অদ্ভুত অনুভূতি হয় মোহিনীর। সে যেন তার ঠিক পেছনের দৃশ্য দেখতে পাচ্ছে, অথচ সে তো তাকিয়ে আছে সামনের দিকে। ধীরে ধীরে সে ঘাড়ের কাছটায় হাত নিয়ে গিয়ে অবাক হয়ে দেখতে পায় ঠিক কাঁধের উপরে একটা বড় আকৃতির চোখ। একই রকম ভাবে মোহিনী অনুভব করে সে যেন চতুর্দিক একসঙ্গে দেখতে পাচ্ছে, আর তার সারা শরীরময় ফুলে ওঠা প্রতিটি চাকা দাগ থেকে এক একটা চোখ ফুটে উঠছে। 2টি হাতের তালুতেও ফুটে ওঠা বিশালাকৃতির 2 চোখ মোহিনী দেবীকে তুলে ধরে তার মুখের সামনে। আনন্দে উল্লাসে সে ফেটে পড়ে। এক ক্রূর হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। ধীরে ধীরে তা পরিণত হয় অট্টহাসিতে,
তার সাধনা সফল। অর্গাস তাকে আশীর্বাদ করেছে, সে এখন অমর। ভোরের আলো ফোটার একটু আগে মোহিনী দেবী সারা শরীরে শাল জড়িয়ে গোপনে নিঃশব্দে জমিদার বাড়িতে ফিরে আসে। তারপর নিজের ঘরে ঢুকে খিল আটকে দেয়। সারাদিন নিজেকে ঘরের মধ্যেই বন্ধ রাখে। সেদিন সন্ধ্যাবেলায় চুপি সারে ঘর থেকে বেরিয়ে পারুলের ঘরে এসে উপস্থিত হয় সে। পারুল সেই সময় নিজের রূপচর্চায় ব্যস্ত ছিল। আয়নায় মোহিনীকে তার পিছনে দেখে সে চমকে ওঠে। কালো শাল দিয়ে জড়িয়ে থাকা সারা শরীর থেকে শুধু লাল রঙের দুটো চোখ প্রচণ্ড ক্রূরতার সঙ্গে তাকিয়ে আছে পারুলের দিকে। পারুল চমকে উঠে পিছনে ফিরে তাকায়। অত্যন্ত ভারী কিন্তু ফিসফিসে কণ্ঠে মোহিনী বলে ওঠে, আমার স্বামী তোর চোখে কি এমন দেখেছিল রে? আমার চোখে জল ঝরিয়ে তোর চোখে এত খুশি আমি আর হতে দেব না। বলে শালটা শরীর থেকে সরিয়ে দিয়ে নিজের শরীরে মেলে ধরে পারুলের মুখোমুখি। তার একগাছা খোলা চুল, সারা শরীরের প্রতিটি অংশে কিচকিচ করছে অসংখ্য চোখ। কিছু একটা অজানা ভাষায় বিড়বিড় করতে করতে নিজের দুহাত পারুলের চোখের সামনে মেলে ধরে মোহিনী দেবী। সেই মুহূর্তে দুহাতের তালুতে বন্ধ হয়ে থাকা বিশাল দুটি চোখের পাতা খুলে যায়। অর্গাসের শিকার করার এক বিশেষ পদ্ধতি আছে। তার শিকার যদি একবার অর্গাসের অভিশপ্ত চোখের দিকে তাকায়, তৎক্ষণাৎ তার শরীর, মন, মস্তিষ্ক অর্গাসের দখলে চলে যায়। তখন তার শিকার স্বেচ্ছায় নিজের দুটি চোখ বার করে অর্গাসের সামনে দুহাত পেতে অর্পণ করে। পারুলের সঙ্গেও ঘটেছিল তাই। এক টানে তার মাথার খোঁপা থেকে কাঁটাটা খুলে নেয় সে। এক ঝটকায় বিধিয়ে দেয় চোখের অনেক গভীর পর্যন্ত। উপরে নিয়ে আসে দুটো চোখ। তরল রক্ত ধরা গলগল করে বয়ে যেতে থাকে মুখ বরাবর সারা শরীরে। দু হাতে চোখ দুটি তুলে ধরে মোহিনীর সামনে। তাজা রক্তে মাখামাখি দুই চোখের মণি মুখের বিশাল লম্বা জিভ বার করে সেটা দিয়ে চড়িয়ে মুখে পুড়ে নেয় মোহিনী। প্রচণ্ড তৃপ্তিতে একবার তীক্ষ্ণ গলায় হেসে ওঠে সে। নিচে থেকে বল্লম হাতে প্রহরীরা সেই আওয়াজ শুনে ছুটে যায় পারুলের ঘরে। পারুলের মৃতদেহ ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। ঘরে প্রবেশ করলে দুর্ভাগ্যবশত প্রত্যেক প্রহরীর দৃষ্টি চলে যায় মোহিনীর অভিশপ্ত চোখের দিকে। তাদের হাতে ধারালো বল্লম। পরিণতি তখন নিমিত্ত মাত্র। জমিদার বাড়ির যতজনকে পারে মোহিনী হত্যা করে, বাকিরা ভয় পালিয়ে যায়। গোটা বাড়ি রাতারাতি শূন্য শ্মশানপুরী হয়ে ওঠে। কালীপ্রসন্ন সাহা সেই সময় কিছু কাজে ভিন রাজ্যে গেছিলেন। মোহিনীর ডাইনি হয়ে ওঠা এবং তার প্রিয় পারুলকে হত্যা করার ঘটনা তার কানে যায়। সে বুঝতে পারে এ কোনো সাধারণ অশুভ শক্তি নয়। মুক্তির উপায় খুঁজতে সে গয়া, কাশী ও শেষমেশ তিব্বতে উপস্থিত হয়। মোহিনী ইতিমধ্যে সমস্ত গ্রামে বীভৎস হত্যালীলা শুরু করেছে। ছোট বড়, মহিলা, পুরুষ, এমনকি রমাকান্তর পূর্বপুরুষদের মধ্যেও একজন মোহিনীর শিকার হয়। ওদিকে অবশেষে তিব্বতে এক বৌদ্ধ পণ্ডিতের কাছে পৌঁছে কালীপ্রসন্ন মুক্তির পথ দেখতে পায়। গ্রিক পুরাণ বহু বছর পূর্বে তিব্বতী ভাষায় অনুবাদ করা হয়।
এবং সেটারই একটা খণ্ড তার কাছে ছিল। কালীপ্রসন্নর মুখে মোহিনীর স্বরূপ শুনে তিনি বুঝতে পারেন এটি অর্গাস ছাড়া আর কেউ নয়। নিশ্চিত হওয়ার জন্য কালীপ্রসন্নকে তিনি এক অদ্ভুত প্রশ্ন করে বসেন। জিজ্ঞাসা করেন ইতিমধ্যে তার জমিদার বাড়ির আশেপাশের ফুল গাছে কোনো বিশেষ পরিবর্তন ঘটেছে কিনা। কালীপ্রসন্ন তার দারোয়ানদের মুখে শোনা অদ্ভুত ঘটনা জানিয়ে বলে, পারুলকে হত্যা করার দিন থেকে তার জমিদারি অন্তর্ভুক্ত সমস্ত ধরনের ফুল গাছে কালচে দুর্গন্ধময় ফুল ফুটছে। পণ্ডিত এক দীর্ঘশ্বাস ফেলে কালীপ্রসন্নকে বলেন, জাবন দেশের পুরাণ অনুযায়ী এ এক ভয়ঙ্কর অপদেবতা, যার আবির্ভাবে পুষ্প কালো হয়ে যায়, যাতে তাকে ছাড়া কেউ অন্য কোনো দেবতার পুজো করতে না পারে। তবে তবে মুক্তির উপায় আছে। আমি তোমার সঙ্গে ওই স্থানে যাব। শুনে বুকে বল পায় কালীপ্রসন্ন। দীর্ঘ যাত্রার পর তারা যখন এই গ্রামে এসে পৌঁছায়, তখন কালীপ্রসন্নর জমিদারি যেন জীবন্ত শ্মশান। মৃতগুলো কাক শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও সৎকার করার কোনো লোক নেই। দু এক ঘর লোক ছাড়া বাকিরা হয় সকলে মারা গেছে, না হয় গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। ওরা দুজনেই সে উপস্থিত হয় এই পুরনো কালী মন্দির চত্বরে। দেবীর পূজার জন্য একমাত্র রমাকান্তর পূর্বপুরুষেরা গ্রাম ছেড়ে যেতে পারেনি। সেই মন্দির চত্বরেই এক বিশেষ যজ্ঞ করেন তিব্বতী পণ্ডিত। তিব্বতী ভাষায় লেখা গ্রিক পুরাণটি তিনি সঙ্গে করেই নিয়ে এনেছিলেন। একটি ধারালো ছুরিকে মন্ত্র বলে শক্তিশালী করে তোলেন তিনি। গঙ্গা জলে কর্পূর, হলুদ, সিঁদুর ও নানা সামগ্রী মিশিয়ে এক বিশেষ মন্ত্র উচ্চারণ করে সেটা মাথায় ঠেকান তিনি। তারপর সেই ছুরিটি কালীপ্রসন্নর হাতে তুলে দিয়ে বলেন, মোহিনীর সারা শরীরে চোখ থাকলেও তার আসল শক্তি দু হাতের তালুতে থাকা বড় চোখ দুটি। মোহিনীকে হত্যা করতে গেলে তার সেই চোখ দুটি দেহ থেকে আলাদা করতে হবে তোমাকে। তবে ভুলেও যেন তার চোখের দিকে তাকাবে না। এই মন্ত্রপুত জল সেদিকে ছুঁড়ে দিলে খানিকক্ষণের জন্য তার চোখ বন্ধ হয়ে যাবে, এবং তখনই হবে তোমার শেষ সুযোগ। সেদিন সন্ধ্যাবেলায় বৌদ্ধ পণ্ডিতকে প্রণাম করে কালী মন্দিরে মাথা ঠেকিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কালীপ্রসন্ন। ফটকের সামনে দাঁড়িয়ে সে একটি লাল কাপড় চোখে বেঁধে নেয়। তারপর সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। বাড়ির মধ্যিখানের ফাঁকা উঠোনের তুলসী মঞ্চের কাছে এক হাতে জল ভর্তি কাচের শিশি, অপর হাতে ছুরি। মোহিনীর উদ্দেশ্যে হাঁক দেয় এবার, কোথায় ডাইনি? আয়, তোর মৃত্যু অপেক্ষা করছে বাইরে। হঠাৎ রাতের নিস্তব্ধতা কাটিয়ে দোতলার এক ঘর থেকে ভেসে আসে একটা তীক্ষ্ণ মেয়েলি কণ্ঠের হাসি। কালীপ্রসন্ন কিছু দেখতে পাচ্ছে না বটে, কিন্তু সে অনুভব করতে পারছে সব কিছু। ওই তো দোতলার একটি ঘরের দরজা ক্যাঁচ শব্দে খুলে গেল। সেখান থেকে ঝমঝম নুপুরের শব্দে কেউ একটা দোতলার বারান্দা এসে দাঁড়ালো। প্রাণপণে সেই আওয়াজ অনুসরণ করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করে চলেছে কালীপ্রসন্ন।
দোতলা থেকে নামার সিঁড়িটা কোন দিকে সেটা আন্দাজ করে সেদিকেই ছুরি তুলে দাঁড়িয়েছিল সে। কিন্তু তাকে অবাক করে দোতলার বারান্দা থেকেই নুপুরের শব্দ থেমে যায়। হঠাৎ ঝুমঝুম শব্দ করে ওঠে ঠিক তার পেছনে। সে বুঝতে পারে দোতলা থেকে সেই বিভীষিকা এক লাফে ঠিক তার পেছনে এসে উপস্থিত হয়েছে। তার দুর্গন্ধময় নিঃশ্বাস ঠিক যেন কালীপ্রসন্ন তার কাঁধের ওপর অনুভব করতে পারছে। ভয়ে উত্তেজনায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে তার কপালে। পেছন থেকে ফিস ফিস কণ্ঠে ব্যঙ্গের সুরে মোহিনী বলে, আমাকে মারবি তুই? আমি তো অমর। বলে ধীরে ধীরে দু হাত তুলতে থাকে মোহিনী। ঠিক সেই মুহূর্তেই মন্ত্রপুত জল তার দিকে ছুঁড়ে মারে কালীপ্রসন্ন। ঠিক চোখে লঙ্কার গুঁড়ো পড়লে মানুষের যেরকম অবস্থা হয় সেভাবেই ছটফট করতে থাকে মোহিনী। আর এক মুহূর্ত দেরি না করে নিজের চোখের পর্দা খুলে ফেলে কালীপ্রসন্ন। সজোরে ছুরি দিয়ে আঘাত করে মোহিনীর দু হাতের তালুতে। এক কোপে কেটে গিয়ে পাশে ছিটকে পড়ে সে দুটি। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে অবশেষে নিস্তেজ হয়ে পড়ে মোহিনীর শতচক্ষু দেহ। ভোরের আলো ফুটতে শুরু করলে বৌদ্ধ পণ্ডিত জমিদার বাড়িতে উপস্থিত হন। কালীপ্রসন্ন অবাক হয়ে দেখে মোহিনীর দুই কাটা হাতের তালুর চোখ দুটো তখনও সজীব। বৌদ্ধ পণ্ডিত খুব নিপুণ হাতে তালু থেকে চোখ দুটি উপড়ে ফেলে এক সিন্দুকের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে কালীপ্রসন্নর হাতে তুলে দিয়ে বলেন, মোহিনী তো মারা গেছে, তার সৎকারের ব্যবস্থা করো। কিন্তু কিন্তু এই চক্ষু যুগল অমর, একে ধ্বংস করা যাবে না। তাই এমন জায়গায় একে লুকিয়ে রাখো যাতে এই অভিশাপ আর কারো কোনো দিন কোনো ক্ষতি করতে না পারে। মাটিতে গভীর গর্ত করে সেই সিন্দুক পুঁতে ফেলার ব্যবস্থা করে কালীপ্রসন্ন। এইভাবে কুম্ভপুরের এক ভয়ঙ্কর অভিশাপ মুক্ত হয়। গল্প পড়া শেষ করে রমাকান্ত মুখুজ্জে। বীরেশ্বর বলে, তাহলে এখন আমাদের সঙ্গে যা ঘটছে তার অর্থ কি রমা? রমাকান্ত বলে, ঘটনার সূত্রপাত আজ থেকে বেশ কয়েক সপ্তাহ আগে, যেদিন তোমরা হেমন্তর বউ কমলাকে উদ্ধার করলে। তার বাড়ি থেকে আমি সেই দিন হেমন্তর বাড়ি গেছিলাম। বাড়ির ভেতরে দেখতে পাই ছোট্ট লোহার সিন্ধুক। আমি পুরো বিষয়টা বুঝতে পারি। কমলা এর প্রথম শিকার। বহু বছর আগে যে লোহার সিন্দুক মাটিতে পোঁতা হয়েছিল, সময় পেরিয়ে যাওয়ার ফলে সেই স্থান মানুষ ভুলতে শুরু করে, বুঝলে? পরে সেখানেই আমাদের গ্রামের বড় পুকুরটি কাটা হয়। আর যখন এটি সংস্কার করা হয় তখন মাটি গর্ত করার সময় হয়তো সিন্ধুক অবধি পৌঁছে গেছিল পুকুরের গভীরতা। হয়তো সেদিন রাতে হেমন্ত পুকুরে পড়ে যায় এবং বাঁচার চেষ্টায় যখন সে ছটফট করতে থাকে তখন তার পায়ে কিছু একটা আটকায়। সেটাকে সে অনেক চেষ্টা করে টেনে তোলে এবং দেখে তার লোভ হয়। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পুকুর থেকে সে উঠে আসে, সিন্দুকটি সাইকেলে চাপিয়ে বাড়িতে নিয়ে আসে। তারপর আলোর সামনে সেটাকে খোলে। গুপ্তধনের লোভে সেই বাক্স খুলে
সে মুক্ত করে অর্গাসকে। বাক্স উল্টাতেই বেরোয় কয়েকশো বছরেরও বেশি সময় ধরে আবদ্ধ কিন্তু জীবন্ত জলে দুটো চোখ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দেখে ভয় পায় সে। অভিশপ্ত চোখ দুটোর দৃষ্টি তখন হেমন্তের ওপর পড়েছে। সমস্ত শক্তি দিয়ে সেই চোখ এতদিনের আবদ্ধ অভিশাপে হেমন্তের শরীরে প্রবেশ করায়। হেমন্ত মোহিনীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার উদ্দেশ্যে জেগে ওঠে। হেমন্তর শরীর তখন থেকে অর্গাসের অভিশাপ বহন করছে। এই পুরো ঘটনা যখন চলে, হয়তো সেই সময় কমলা কিছু দেখে ভয় পেয়েছিল, তাই সে চিৎকার করে ওঠে। হেমন্ত তাই প্রথম শিকার কমলাকেই বানায়। গ্রামের লোকেরা রমাকান্তকে জিজ্ঞেস করে এর থেকে মুক্তির উপায় কি, আর সেই মন্ত্রপুত ছুরি বা এখন কোথায়। হাতে ধরা বইটার শেষের দিকে কটা পাতা পড়ে রমাকান্ত জানায়, সেই ছুরি বর্তমানে গ্রামের বাইরে পুরনো ভাঙা জমিদার বাড়ির উঠোনে গাঁথা আছে। যদি তোমার পূর্বপুরুষের লেখা প্রত্যেকটি কথা সত্যি হয়, তবে একে না মারা পর্যন্ত আমাদের কারুর রেহাই নেই। আমাদের জমিদার বাড়ি থেকে সেই ছুরি উদ্ধার করতেই হবে। এ কাজ একা করতে যাওয়া মোটেই নিরাপদ নয়। ঠিক হয় গ্রামবাসীরা সকলে মিলে সন্ধ্যাবেলা রওনা দেবে জমিদার বাড়ির উদ্দেশ্যে। সেদিন বিকেলে সবাই মন্দির চত্বরে উপস্থিত হলে রমাকান্ত সকলের উদ্দেশ্যে বলে, আমাদের হেমন্তকে রাতের অন্ধকারেই হত্যা করতে হবে। তবে প্রত্যেকে চোখে কাপড় বেঁধে থাকবে। খেয়াল থাকে যেন তাকিয়েছ কি মরেছ। আমরা সকলেই জমিদার বাড়ির রাস্তা চিনি। চোখ বন্ধ থাকলেও চেনা রাস্তায় ধীরে ধীরে ঠিক পৌঁছে যাব। সকলকে সাহস জুগিয়ে গ্রামবাসীদের সঙ্গে রমাকান্ত রওনা দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে। নিঃশব্দে ধীর গতিতে হেঁটে চলে সবাই। এদিকে হেমন্তর শরীর ততক্ষণে বুঝতে পেরেছে কিছু একটা ঘটতে চলেছে। আচমকা ভীষণ ঝড় ওঠে চারিদিকে। রমাকান্ত সবাইকে চলা না থামানোর নির্দেশ দেয়। জমিদার বাড়ির আগে বাঁশবাগানটা যখন তারা পেরোচ্ছে, ঠিক সেই সময় বীরেশ্বরের কানে খুব পরিচিত কণ্ঠের আর্তনাদ ভেসে আসে। তার একমাত্র নাতি যে শহরে পড়তে গেছে, সে যেন প্রচণ্ড কষ্টে বীরেশ্বরের উদ্দেশ্যে বলছে, রমাকান্ত কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই নাতির করুণ কণ্ঠ শুনে ব্যাকুল হয়ে চোখের বাঁধন খুলে ফেলে বীরেশ্বর। গ্রামবাসীদের হাতে মশাল ছিল। সেই আলোতেই বীরেশ্বর এক বীভৎস দৃশ্য দেখে। বীরেশ্বর দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক বিরাট আয়তন শরীর। প্রায় 3 গুণ লম্বা হেমন্তর পরে থাকা জীর্ণ লুঙ্গিটা তার কোমরে জড়ানো। এদিকে এক মাথা কালো চুল, প্রচণ্ড হাওয়ায় কালনাগিনীর মতো লক লক করে উঠছে। তীক্ষ্ণ স্বরে ব্যঙ্গের সুরে হেসে ওঠে সে। হাঁ করা মুখে ধারালো দাঁতের শাড়ি, সারা শরীরে ছোট বড় ভর্তি চোখ, যেন এক অজানা ছন্দে বন্ধ হচ্ছে আর খুলছে। এমনকি প্রায় কোমর পর্যন্ত নেমে আসা লম্বা জিভটাতেও অসংখ্য চোখের সারি। ভয়ে বীরেশ্বরের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। হাসি থামিয়ে নিজের দুহাত সামনে তুলে ধরে হেমন্ত। হাতের তালুতে জল জলে দুটো চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বীরেশ্বর।
তারপর বাঁশ বাগানে নুয়ে পড়া একটা সরু কঞ্চি ভেঙে নেয় সে হাঁটু গেড়ে বসে পড়ে হেমন্তর পায়ের গোড়ায়। কঞ্চির ধারালো দিকটা সজোরে ঢুকিয়ে দেয় নরম চোখের ভেতর। একইভাবে খুবলে বার করে আনে দুটো চোখ। সে দুটোকে লম্বা জিভ দিয়ে মুখের ভেতরে নিয়ে যায় হেমন্ত। ধপ করে পড়ে যায় বীরেশ্বরের প্রাণহীন দেহটা। নিজের প্রিয় বন্ধুর বীভৎস মৃত্যুতে ডুকরে কেঁদে ওঠে রমাকান্ত। কান্না মেশানো গলায় গ্রামবাসীদের উদ্দেশ্যে আবার চিৎকার করে সতর্কবাণী দেয় সে। যাই হয়ে যাক, কেউ চোখের পর্দা সরাবে না। প্রত্যেকে আবার চলতে শুরু করে। এরপর হেমন্ত কখনো ভয়, কখনো লোভ দেখাতে শুরু করলো গ্রামবাসীদের। কিন্তু আর কেউ তার ফাঁদে পা দিল না। রমাকান্ত বলেছিল হেমন্তর দিকে না তাকালে প্রত্যেকে সুরক্ষিত। হলো তাই। তাই সবাই পৌঁছে গেল ভাঙা জমিদার বাড়ির খোলা উঠোনে। গ্রামবাসীদের এক কোণায় দাঁড় করিয়ে বইয়ে লেখা নির্দেশ অনুযায়ী রমাকান্ত এগিয়ে যায় তুলসী মঞ্চের সামনে। হাতের মাপে আন্দাজ করে তুলসী মঞ্চের উত্তর দিক বরাবর ৩ নম্বর ইঁটে হালকা চাপ দিতেই সেটি উঠে আসে। তলায় পাওয়া যায় মন্ত্রপুত মড়কে জড়ানো ধারালো এক ছুরি। সত্যি মন্ত্র বলে অর্গাসের অভিশপ্ত চোখ যেমন শতাধিক বছরেও একই ছিল, ঠিক তেমনি মন্ত্রপুত ছুরির ধারও এত বছরে এতটুকুও কমেনি। গ্রামবাসীদের মধ্যে একটা সাহসী ছেলে ছিল, নাম কানাই। রমাকান্ত তাকে ডেকে নেয়। দুজনে মিলে কিছু শলা পরামর্শ করে। তারপর হেমন্তর উদ্দেশ্যে বলে, আয় আয়, তোর শিকার অপেক্ষা করছে, আয়। ইতিমধ্যে চারিদিক তোলপাড় করে ভাঙা জমিদার বাড়ির ছাদের ওপর থেকে এক লাফে এসে উঠোনের মাঝখানে উপস্থিত হয় হেমন্ত। এবার এক দুঃসাহসিক কাজ করে বসে রমাকান্ত। ধীরে ধীরে নিজের চোখের বাঁধন খুলে দেয় সে। হেমন্তর মুখে বিকৃত হাসি ফুটে ওঠে। দুহাত বাড়িয়ে তুলে ধরে রমাকান্তর দিকে। সম্মোহিত হয়ে যাওয়ার আগে রমাকান্ত বলে ওঠে, আমার সাত কুলে আর কেউ নেই। আমার সাথের বন্ধুটাকেও আমি হারিয়েছি। আর আমার বেঁচে থেকে কি হবে? কারাই, চালিয়ে দে ছুরি। সজোরে হেমন্তর দু হাতে আঘাত করে কানাই। প্রচণ্ড কষ্টে প্রথমে আর্তনাদ, তারপরে গোঙাতে গোঙাতে নিস্তেজ হয়ে যায় হেমন্তর হাতবিহীন দেহ। কানাইয়ের হাত থেকে পড়ে যায় ছুরিটা। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে ছুরি তুলে নেয় রমাকান্ত। গ্রামবাসীদের উদ্দেশ্যে কানাই বলে, অভিশাপ মুক্ত হয়েছে, সবাই চোখের বাঁধন খুলে ফেলো। আনন্দ উচ্ছ্বাস করতে করতে রমাকান্তর দিকে প্রথমে কেউ খেয়াল করেনি। যখন তারা সেদিকে তাকায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই ধারালো ছুরি দিয়েই নিজের 2 চোখ বার করে মুখ থুবড়ে পড়ে আছে বয়স্ক পুরোহিত রমাকান্ত মুখুজ্জে। গ্রামবাসীদের রক্ষায় নিজের প্রাণের বলিদান সে দিল। মৃত্যুর আগে কানাইকে বলে যাওয়া নিয়ম অনুযায়ী সে হেমন্ত, বীরেশ্বর ও রমাকান্ত প্রত্যেকের দেহের সৎকার করে এবং হেমন্তর 2 কাটা হাত থেকে অভিশপ্ত চোখ দুটো বার করে সেই পুরনো মন্ত্রপুত সিন্ধুকে তালাবন্ধ করে নদীর জলে ভাসিয়ে দেয় কানাই। মুক্তি পায় গ্রাম অর্গাসের অভিশাপ থেকে।
এরপর কেটে গেছে বেশ কিছু বছর। অভিশপ্ত মন্ত্রপুত সিন্ধুক ভেসে গেছে কালের স্রোতে দেশ থেকে দেশান্তরে। সৌরভ তার বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গেছে। ডুব সাঁতারের প্রতিযোগিতা চলছে নিজেদের মধ্যে। এক ডুবে কিছুটা যাওয়ার পর কিছু একটা পায়ে ঠেকে সৌরভের। হুগলির নদী থেকে সে উদ্ধার করে আনে এক সিন্দুক। সব বন্ধুদের মধ্যে তখন এক প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। সৌরভ বলে, আরে ভাই, এ তো গুপ্তধন মনে হচ্ছে। চ চ চ, এ লুকিয়ে নিয়ে যাই বরং এটাকে। ফ্ল্যাটে গিয়ে খুলবো, যা বেরোবে কাকা সবাই ভাগ করে নেবো একসাথে। হ্যাঁ, চ চ চ, নিয়ে যাই এটাকে, নিয়ে যাই, চ চ চ। সিন্দুক হাতে পড়ার পর ঘাট বরাবর তারা উঠে চলে যায়, কিন্তু দেখতে পায় না ঘাটের পাশে সদ্য ফুটে থাকা জবা গাছের কুঁড়িটা আচমকা ঘন কালো রঙের রূপ নিয়ে ফেলল।